দেখো গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য সমূহ। গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য, হ্যাঁ, প্রথমে এটাকে জানতে হবে, কারণ এরপরে আমরা প্রতিপাদন করাবো গ্যাসের আণবিক গতিতত্ত্ব। হ্যাঁ, তাহলে গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য। গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য। আচ্ছা, 1 নম্বর, তাহলে হচ্ছে দেখো একই গ্যাসের সকল ধরনের অণু একই রকম, তাদের ভর একরকম, ঠিক আছে, তাদের হচ্ছে আকার একরকম, আকৃতি একরকম, বুঝা গেছে? একই গ্যাসের ধরো অক্সিজেন যদি হয় সবই একই রকম হবে। একই গ্যাসের অণুগুলোর ভর, আকার এবং আকৃতি একই রকম। ঠিক আছে, এরপরে 2 নম্বর যদি দেখি, তাহলে একই গ্যাসের অণুগুলোর ভর, আকার এবং আকৃতি একই রকম। ধরো অক্সিজেনের কোনো যদি অণু নাও, তোমাকে ধরে নিতে হবে গ্যাসের মৌলের স্বীকার্য অনুসারে প্রত্যেকটা অণুর আকার, আকৃতি এবং ভর একই রকম। ঠিক আছে, এখন এই মোলগুলো কি করে, এই অণুগুলো এলোপাতাড়ি ভাবে চারিদিক ছোটাছুটি করে। ভাই দেখো গ্যাসের অণুগুলো এলোমেলো ভাবে চারিদিক ছোটাছুটি করে। ঠিক আছে, ছোটাছুটি হবে। আচ্ছা, ছোটাছুটি করে। এখন প্রশ্ন হচ্ছে, এই গ্যাসের অণুগুলো এলোমেলো ভাবে চারিদিকে সরল রেখা বরাবর ছোটাছুটি করে, বোঝা গেছে? তাহলে গ্যাসের অণুগুলো এলোমেলো ভাবে চারিদিকে ছোটাছুটি করে এবং এই ছোটাছুটি সরল রেখা বরাবর করে। এই চলাফেরা সরল রৈখিক বরাবর করে। রৈখিক বরাবর করে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, একটু বুঝে এইদিকে দেখো, এরকম দিলাম, এটা এক্স অক্ষ, ঠিক আছে, এটা দিলাম হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটা নিলাম জেড অক্ষ। ঠিক আছে, আর প্রশ্ন হচ্ছে যে কোনো দিকে সরল রেখা বরাবর গ্যাসের অণু ছোটাছুটি করে। আমরা ধরলাম ইউ বেগে ছোটাছুটি করে। ঠিক আছে, তাহলে ইউ বেগে যদি ছোটাছুটি করে তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? ইউ এক্স। ওয়াই অক্ষ বরাবর এই যে এই বেগের উপাংশ কত হবে? ইউ ওয়াই। এবং জেড অক্ষ বরাবর এর উপাংশ হবে হচ্ছে ইউ জেড। ঠিক আছে, তাহলে ইউ ইকালটা আমরা কি লিখতে পারি? এক্স অক্ষ বরাবর যেহেতু বেগের উপাংশ ইউ এক্স, তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর এই বেগের এই গ্যাসের একটা অণু আমরা টেস্ট করে দেখতেছি, যেহেতু এটা যে কোনো দিকে যে কোনো সময় যাইতে পারে, চারিদিকে এলোমেলোভাবে ছোটাছুটি করবে সরল রৈখিক বরাবর, এবং কোন দিকে যাবে সেটা আমরা জানি না, যেহেতু আয়তন ত্রিমাত্রিক, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। এটা এক্স অক্ষের দিকেও যেতে পারে, ওয়াই অক্ষের দিকেও যেতে পারে এবং জেড অক্ষের দিকেও যেতে পারে। তো ইউ এর
এক্স অক্ষ বরাবর উপাংশ ইউ এক্স আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ ওয়াই জে, তাহলে কি হবে জে ক্যাপ, এবং ওয়াই জেড, জেড অক্ষ বরাবর উপাংশ এটা, জেড অক্ষ বরাবর আমরা জানি হচ্ছে কে ক্যাপ। এটা কিন্তু লাগবে, ঠিক আছে? একটু পর তোমাদের যখন এই যে প্রতিপাদন করাবো তখন কিন্তু লাগবে। এখন প্রশ্ন হচ্ছে এই গ্যাস কি করে বলো তো ভাই? এলোমেলো ভাবে চারিদিকে র্যান্ডমলি ছোটাছুটি করে, কোন দিকে যাবে সেটা আমরা জানি না। তোমার মনে হতে পারে এক্স অক্ষ বরাবর যাওয়ার পসিবিলিটি যত, ওয়াই অক্ষ বরাবরও যাইতে পারে তার পসিবিলিটি তত, এবং জেড অক্ষ বরাবরও যাইতে পারে তার পসিবিলিটি হচ্ছে ঠিক তত, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর গ্যাস চলাচলের সম্ভাব্যতা সমান সম্ভাব্যতা হচ্ছে সমান, এবং বেগও সমান, এবং বেগও সমান, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি ভাই? যেহেতু পসিবিলিটি গ্যাস চারিদিকে র্যান্ডমলি ভাবে ছোটাছুটি করে, এইদিকে যাওয়ার পসিবিলিটি যত, ঠিক এইদিকে যাওয়ার পসিবিলিটি তত, এইদিকে যাওয়ার পসিবিলিটি তত। যেহেতু এটা ত্রিমাত্রিক, কোন দিকে যাবে আমরা জানি না গ্যাস, খালি জানি যে কোনো দিকে সরল রৈখিক বরাবর ছোটাছুটি করে, তাহলে উপাংশগুলো সব সেম হবে। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ যা হবে, কারণ কোন দিকে যাবে আমরা তো জানি না, সব দিকে যাওয়ার পসিবিলিটি সমান, ইউআই এর মানও তাই হবে এবং ইউজেড এর মানও হচ্ছে তাই হবে। উপাংশগুলো ভাইয়া মান সেম। হ্যাঁ বলো। ওই যে আপনি লেখা বোঝা যাচ্ছে না ভাই, একটু অন্য কালি ইউজ করেন তো। সাদা কালার বোঝা যাচ্ছে না? ওই যে লিখেছেন একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। ও, তো আমার কাছে ক্লিয়ারই লাগছে। কিন্তু আমার মানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে ভাইয়া। প্রবলেম নাকি তাহলে? আচ্ছা ঠিক আছে, না তাহলে আমরা হলুদ কালি ব্যবহার করি, হলো? তাহলে এখন দেখো তোমরা, হুম এখন প্রশ্ন হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ এবং জেড অক্ষ বরাবর উপাংশ হচ্ছে সেম। কেন? গ্যাস কোন দিকে যাবে আমরা জানি না, যে কোনো দিকে যেতে পারে, তাই সব দিকের উপাংশ সেম। তাহলে ইউ এর যদি আমরা মান নিই, ইউ যে ভেক্টর নিয়েছিলাম ভাই, মান তো তোমরা জানো, প্রথম ভেক্টরে শিখাইছিলাম, শুধু সহগের উপর স্কোয়ার করে রুট করতে হবে, ইউ এক্স স্কোয়ার, ইউ ওয়াই স্কোয়ার, এবং হচ্ছে ইউ জেড স্কোয়ার। এটা কিন্তু আবার লাগবে গতিতত্ত্ব যখন বিশ্লেষণ করব তখন। এবার কি বোঝা যাচ্ছে? হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। তারপরে কি করব? ইউ স্কোয়ার ইকাল টু আমরা কি লিখতে পারি? তাহলে ভাই এখানে স্কোয়ার করছি, তাহলে স্কোয়ার রুটে কাটে, তাহলে এখানে কি হবে? ইউ এক্স স্কোয়ার, ইউ ওয়াই স্কোয়ার, প্লাস হচ্ছে ইউ জেড স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা জানো এই তিনটা কিন্তু সেম, এই যে মান সেম, তিনটার বদলে সবগুলো যদি আমি ইউ এক্স নিই তাহলে কত হবে এখানে বলো? 3 ইউ এক্স স্কোয়ার, ঠিক আছে? অথবা তুমি যদি মনে করো 3 ইউ ওয়াই স্কোয়ারও নিতে পারো, কারণ সবগুলো তো সেম, কারণ ইউআই এর বদলে ইউ এক্স এর বদলে ইউআই বসাতে পারবো, ইউ জেড এর বদলে ইউআই বসাতে পারো। আবার তুমি চাইলে কি করতে পারো? 3 ইউ জেড স্কোয়ার লিখতে পারো। তাহলে কি হবে? এই দুইটা না যদি আমরা ক্যালকুলেশন করি, যেহেতু ইউ স্কোয়ার এটা আর এইটা না যদি ক্যালকুলেশন করি, তাহলে ইউ এক্স স্কোয়ার কত হবে? ইউ এক্স স্কোয়ার হবে হচ্ছে, এর নিচে দেখো তো 3 ভাগ হবে, ঠিক আছে? ইউ এক্স স্কোয়ার ইকাল টু, তাহলে কি পেলাম? 3 ইউ এক্স স্কোয়ার, এটা পাইলাম একটা, আর একটা কি পাইলাম? ইউএস স্কোয়ার, এখানে এক্স কেন দিলাম, ইউ স্কোয়ার, ঠিক আছে? তাহলে ইউ স্কোয়ার ইকাল টু কি পাইলাম? আর একটা ইউ স্কোয়ার ইকাল টু আমরা পাইলাম হচ্ছে 3 ইউ ওয়াই স্কোয়ার, এটা একটা পাইলাম। আর কি পাইলাম? ইউ স্কোয়ার ইকাল টু আরো কি লিখতে পারি? ইউ স্কোয়ার ইকাল টু লিখতে পারি 3 ইউ জেড স্কোয়ার, ঠিক আছে? কারো কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এবং তোমাদের যদি আমি আরো বলতাম এখান থেকে যে ভাই আমরা তাহলে ইউ এক্স স্কোয়ার ইকাল টু কি লিখতে পারি, তখন তুমি বলতা ভাই ইউ এক্স স্কোয়ার ইকাল টু এক্স অক্ষ বরাবর উপাংশ, তার উপর স্কোয়ার হতো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 3। তাহলে ইউ ওয়াই স্কোয়ার কি লিখতাম?
ওইটাও হয়তো কি বলতো ভাই, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কত 3। এটা যদি বলি ইউ জেড এর জেড অক্ষ বরাবর উপাংশের উপর স্কোয়ার কত হবে, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কত বলতো 3, এটা হয়তো। ঠিক আছে, তো 3 নম্বর আমরা দেখলাম। তো আমরা কি পড়াচ্ছি, আমরা পড়াচ্ছি হচ্ছে গ্যাসের অণুর মৌলিক কার্য পড়াচ্ছি। তো 1 নম্বর গেল, 2 নম্বর গেল। ঠিক আছে, কেন এগুলাতে আবার কিন্তু লাগবে, এগুলা ব্যাখ্যা কিন্তু এর পরেই লাগবে। এবার 3 নম্বরে আসি। 3 নম্বরে বলছে এরকম, 3 নম্বর, ঠিক আছে, এখন এই যে অণুগুলা পরস্পরের সাথে যে ধাক্কা খায় এবং পাত্রের দেওয়ালে, যে পাত্রে গ্যাসগুলো লাগা আছে সেই পাত্রের দেওয়ালে কেউ ধাক্কা দেয়, কিন্তু এই সবগুলাই হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, তাহলে সকল গ্যাসের অণুগুলোর মধ্যে এবং অণু ও পাত্রের দেওয়ালের মধ্যে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষগুলো স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই, স্থিতিস্থাপক সংঘর্ষ তোমাদের কিন্তু পড়ে আসছে। এখন যদি মনে না থাকে এটা তোমাদের ব্যর্থতা, মনে পড়ে কিনা আমি জানি না, তোমাদের কিন্তু সংঘর্ষ পড়াইছিলাম। স্থিতিস্থাপক সংঘর্ষ হলো কি, আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হয়, আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তিও সমান হয়। ঠিক আছে, তাহলে ভরবেগ কি হবে, ভরবেগের ক্ষেত্রে লিখতে পারি ইনিশিয়াল ভরবেগ মানে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হবে। খালি ভরবেগ কিন্তু স্থিতিস্থাপক হোক, অস্থিতিস্থাপক হোক, আংশিক স্থিতিস্থাপক হোক, ভরবেগ আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান। কিন্তু গতিশক্তি পড়াইছিলাম তোমাদের মনে আছে, স্থিতিস্থাপক সংঘর্ষ হলে আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি সমান, কিন্তু যখন সংঘর্ষ চলে তখন কিন্তু গতিশক্তি কমে যায়। মনে পড়ে, অঙ্ক করেছিলাম। এরপরে 3 নম্বর দেখো, এটা পড়াইছিলাম নিউটন বলবিদ্যায়। 3 নম্বর গেল। 4 নম্বর দেখো ভাই, নাম্বার 4, আধারের দেওয়ালের সাথে অণুগুলোর ধাক্কার দরুন গ্যাসের চাপের সৃষ্টি হয়। মানে যে পাত্রে তুমি গ্যাসটা রাখছো সেই পাত্রের গ্যাসগুলো বারবার ওই পাত্রের যে দেওয়াল আছে সেখানে ধাক্কা মারে, এর ফলেই ওই পাত্রে একটা চাপের সৃষ্টি হয়। গ্যাসের যে চাপ সৃষ্টি করে এটাই গ্যাসের চাপ। ঠিক আছে, তুমি যদি একটা বেলুন চাপ দেয় ধরো, মনে হয় না যে ভিতর থেকে জানি শক্তি দিচ্ছে বাইরে নিয়ে যাওয়ার জন্য, এই গ্যাসগুলো বারবার পাত্রের গায়ে ধাক্কা দেয়। তাহলে লেখো 4 নম্বর, আধারের দেওয়ালের সাথে, আধার মানে হচ্ছে পাত্র, দেওয়ালের সাথে অণুগুলোর ধাক্কার দরুনই গ্যাসের চাপের সৃষ্টি হয়। গ্যাসের চাপের সৃষ্টি হয়। ঠিক আছে, কারণ প্রশ্ন হচ্ছে তাহলে চাপ কি হবে, চাপ কার সমানুপাতিক। ঠিক আছে, তাহলে হচ্ছে একক ক্ষেত্রফলে কতগুলো
মোল হচ্ছে ধাক্কা দিল তার উপর, বা কতগুলো অণু ধাক্কা দিল এই পাত্রের গায়ে, তাহলে পাত্রের একক ক্ষেত্রফলে, তাহলে প্রেশার কার সমানুপাতিক হবে? পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলে। বুঝা গেছে? যতগুলা অণু যতগুলা কি করে বলতো ভাই, ধাক্কা দেয় বা যতগুলা সংঘর্ষ করে সেটাই। তাহলে পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলে যতগুলো ধাক্কা দেয় তার সমানুপাতিক। একক ক্ষেত্রফলে ধাক্কা যত বেশি দিবে বা সংঘর্ষ যত বেশি হবে, চাপ তত বেশি হবে। ঠিক আছে? তারপরে আসি 4 গেল, এবার পড়াবো 5 নম্বর। এই গতিতত্ত্ব এই শিকার্যগুলো যদি না জানো ক্যালকুলেশন হবে না কিন্তু পরে। মৌলিক শিকার্য জানার পরে আমরা চলে যাব হচ্ছে গ্যাসের আণবিক গতিতত্ত্ব ক্যালকুলেশনে, কারণ এগুলা থিওরি লাগবে, পরে বলবা কোথায় থেকে আসলো এগুলা। এই জন্য তোমাদের আগে দেখাচ্ছি 5 নম্বর। ঠিক আছে? গ্যাসের গতিশক্তি শুধু নির্ভর করে তাপমাত্রার উপর, গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। তাপমাত্রা যত বাড়াবা গ্যাসের গতিশক্তি তত বাড়বে, তত জোরে ছোটাছুটি করবে গ্যাসগুলো। তাহলে গ্যাসের গতিশক্তি শুধুমাত্র নির্ভর করে ওই গ্যাসের তাপমাত্রার উপর। তাপমাত্রা গ্যাসের গতিশক্তি শুধুমাত্র ওই গ্যাসের তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে? গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। পাঁচ নম্বর গেল, 6 নম্বর। এই 6 নম্বর কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ। এখন এই আদর্শ গ্যাস নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, আদর্শ গ্যাস ধরো একটা ফুটবলের মতন একটা পাত্র নেওয়া আছে, ফুটবল মাঠের সমান। এই গ্যাস ছড়ানো আছে মাঠে, সমস্ত গ্যাস যদি এক জায়গায় নিয়ে আসা হয় তাহলে মনে করো কি হবে, একটা ছোট্ট জায়গায় প্রবেশ করালে যা হবে এতটুকু গ্যাস। তাহলে পাত্রের তুলনায় সমস্ত গ্যাসের আয়তন হবে নগণ্য। ধরো একটা ফুটবল মাঠে তুমি গ্যাস ছড়াই দিচ্ছ, এটা পাত্র, সমস্ত গ্যাস যদি এক জায়গায় করা হয় এর আয়তন হবে মনে করো এই একটা ছোট্ট, কার সমান বলবো, তোমরা এই যে আতরের যে শিশি ব্যবহার করো না সেন্টের, ছোট ছোট, এর সমান হবে। তাহলে কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। গ্যাস যে পাত্রের আয়তন দখল করে থাকে সে পাত্রের তুলনায় গ্যাসের আয়তন হবে খুবই নগণ্য। গ্যাসের পাত্রের তুলনায় গ্যাসের নিজস্ব আয়তন হবে অতি নগণ্য। ঠিক আছে? ধরলাম এটা V1 আয়তন, এ জায়গায় গ্যাস ছড়ানো আছে চারিদিকে। ঠিক আছে? তাহলে এখন এদিকে দেখো, এই গ্যাসের আয়তন ধরলাম আমি V1, বুঝতে পারছো? এখন করলাম কি, এইদিকে আর একটা পাত্র নিলাম, ওই পাত্রই নিলাম, নিয়ে সবগুলো গ্যাস যদি আমি এক জায়গায় জড়ো করি এতটুকু আয়তনের মধ্যে হয়ে যাবে। এতটুকু ছড়াই ছিল পাত্রের আয়তনের যদি তুলনা কল্পনা করি। ঠিক আছে? তাহলে গ্যাসের ভলিউম এখানে দিলাম V1, আর এখানে দিলাম মনে করো এইদিকে দেখো এই এতটুকু আয়তন আমি ধরলাম V। ঠিক আছে? তাহলে এইদিকে দেখো তো ভাই, এই তো মনে করো
তাহলে কি হবে, এই যে পাত্রের তুলনায় পাত্রের আয়তন আগে কত ছিল বলো তো, V1। এখন সবগুলা গ্যাস যখন এক জায়গায় নিয়ে আসছে আর আয়তন আছে মাত্র V, তাহলে পাত্রের তুলনায় গ্যাসের আয়তন অতি নগণ্য হবে, মানে এই যে V টেন্ডস টু 0 হবে, 0-র কাছাকাছি। মনে করো একটা ফুটবল মাঠ, এই পাত্র ছিল V1, সবগুলা গ্যাস এক জায়গায় নিয়ে আসে মনে করো ছোট্ট একটা জায়গায় প্রবেশ করানো যাবে, অনেক ক্ষুদ্র, মানে গ্যাস চারিদিকে ছড়ানো থাকে, ঠিক আছে। তাহলে এখন আর একটা 7 নাম্বার যে স্বীকার্য, সেই স্বীকার্য হচ্ছে এই গ্যাসের অণুগুলোর মধ্যে তাদের মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না। অনুমান করা হয়, কিন্তু এটা ধরে নিতে হবে যে গ্যাসগুলোর অনুসময়ের মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না বা কাজ করে না। গ্যাসগুলোর অনুসময়ের মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না। বা নাই বললেই চলে। কয়জন আছে সবুজ? ওই ভাই 7-8 জন। আচ্ছা লেখো ভাই, এগুলো লাগবে। এবং 8 নম্বর, এটাই লাস্ট। এখানে অভিকর্ষ বলের মান বিবেচনা করা হয় না, ঠিক আছে। মহাকর্ষ বলের মান এখানে বিবেচনা করা হয় না। ঠিক আছে, লেখা হলে বইলো। এবার তোমাদের দেখাবো